জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুর রহমান কিরণ। এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলে থাকি। আজকেও একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, কৌতূহল ও উৎকণ্ঠা। আপনারা সবাই জানেন যে আগামীকাল বিকাল 3টায় শহীদ মিনারে আনুষ্ঠানিক ঘোষণাপত্র ঘোষণা করতে যাচ্ছেন জুলাই বিপ্লবের সঙ্গে যারা জড়িত, যেই ছাত্র সংগঠনগুলো, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং জাতীয় নাগরিক কমিটির ব্যানারে। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কালের কণ্ঠের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এছাড়াও জুমে যুক্ত হবেন আমাদের সঙ্গে ডক্টর আব্দুল্লাহ মামুন, রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। জনাব আব্দুল্লাহ মামুন, আশা করি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। প্রথমেই যদি শুরু করি হাসান হাফিজ আপনার কাছ থেকেই, যে জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে যে কৌতূহল বা উৎকণ্ঠা দেখা যাচ্ছে সবার মধ্যে, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? এটা ঘোষণাপত্রটা না জানার আগে কিন্তু স্পেসিফিক মন্তব্য করাটা কঠিন, তাই না? এখন আমরা আন্দাজের উপরে বলতে পারি। তারা বলেছে যে মুজিববাদী সংবিধানকে কবর দিবে, তারপরে নতুন করে ঘোষণাপত্র দিবে, প্রক্লেমেশন জুলাই রেভলিউশন, সেটা করবে। তো এখন কিন্তু নানান ধরনের টার্মোয়েলের মধ্যে দিয়ে আমাদের রাজনীতি যাচ্ছে। দেশও কিন্তু অনেক স্থিতিশীলতাটা সেই অর্থে আসেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা পুরোপুরি করায়ত্ত হয়নি সরকারের। তারপরে আপনার নিত্যপণ্যে যে অস্বস্তি আছে, দুর্ভোগ আছে, জনদুর্ভোগ, সেটাও কিন্তু সেইভাবে অ্যাড্রেস করা যায়নি। তারপরে নির্বাচন নিয়ে চাপটাও বাড়ছে, সংস্কারের কথা হচ্ছে, এক এক উপদেষ্টা এক এক রকম কথা বলছেন, ফলে একটা জগাখিচুড়ি অবস্থার মধ্যে আছে। তখন এটা নতুন একটা শঙ্কা তৈরি করেছে, ছাত্ররা কি করবে, তারা রাজনৈতিক দল করবে এরকমও শোনা যাচ্ছে। আবার একটু আগে জানতে পারলাম যে 2.5 লক্ষ লোকের সমাবেশ তারা করবে, 2.5 লক্ষ লোক সমাবেশ, এবং তাদের 158 জন সমন্বয়ক এখানে পুরো বাংলাদেশ থেকে যুক্ত হবেন। তো ফলে এটা একটা নতুন মেরুকরণ আমাদের রাজনীতিতে হয়তো হবে। তো সবকিছু একটা যদি ভালো দিকে যায়, কল্যাণের দিকে যায়, সেটাই আমাদের কাম্য থাকবে, প্রত্যাশা থাকে। হ্যাঁ, কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। এটা কালকে স্পষ্ট জানা যাবে। রাজনৈতিক দলগুলিও কিন্তু এখনো স্পষ্ট করে কিছু বলতে পারছে না এই ব্যাপারে। আজকে রাত্রি বিএনপি ব্যাপারে স্থায়ী কমিটির বৈঠক হবে, হ্যাঁ হচ্ছে, তারা তখন মতামতটা দেবে। কেউ কেউ সমর্থন করেছে। এখন মূল কথাটা হচ্ছে গণতন্ত্র এবং নির্বাচন। একটা রাজনৈতিক পরিবর্তন যে হয়েছে, স্বৈর শাসনের অপচ্ছায়া থেকে যে আমরা নিজেদেরকে মুক্ত করতে পেরেছি, ছাত্র গণ অভ্যুত্থান যেটা সর্বপ্লাবী জুলাই আগস্টে যেটা ঘটলো, দীর্ঘকালের যেই জগদ্দল পাথর আমাদের কাঁধে চেপে বসেছিল স্বৈরাচারী শেখ হাসিনার, সেইটা কিন্তু এখনো, সেইটার বিস্ফোরা এখনো কিন্তু উৎপাটিত হয়নি, রয়ে গেছে। পাশের দেশ ভারত থেকে কিন্তু নানান ধরনের আমরা উস্কানি পাচ্ছি। তাদের মিডিয়া আমাদের খবরগুলিকে অতিরঞ্জন করছে। শেখ হাসিনা সেখান থেকে রাজনৈতিক বক্তব্য দিয়ে চলেছেন। ভারত তাকে অন্যায়ভাবে আশ্রয় দিয়ে রেখেছে, সেটা নিয়ে বাংলাদেশের সম্পর্কটা চলছে এবং সীমান্তে রক্ত ঝরছে। এখনো যে কয়েকদিন আগেও খাসিয়ারা আমাদের মানুষ মেরে ফেলেছে। তো আমাদের কাছে যখন তাদের জেলেরা আমাদের জলসীমা লঙ্ঘন করে, আমরা কিন্তু তাদেরকে মেরে ফেলি না। মেরে ফেলার তো আছে, আমাদের কোস্টগার্ড আছে, আমাদের বিজিবি আছে, আমরা তো সেইভাবে প্রতিহিংসা পরায়ণ হচ্ছি না। কিন্তু ভারত যেগুলি করছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতকে বুঝতে হবে যে এই পরিবর্তনটা স্বীকার করে নিতে হবে, বাস্তবতাটাকে স্বীকার করতে হবে, এবং আমাদের বন্ধুত্ব হতে হবে সমতা এবং ন্যায্যতা। যদি দাদাগিরি সহ্য করব না। যদি আপনাকে একটু বলি যে আমরা যতটুকু ধারণাপত্র পেয়েছি, এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনের যে ধারণাপত্র পেয়েছি, সেখানে মূলত বলা হচ্ছে 72-এর সংবিধান বাতিল করতে হবে অথবা পুনর্লিখন করতে হবে, এরকম একটা ফর্মুলা নিয়ে তারা এই বিষয়টি আলোচনা করছে। রাজনৈতিক দলগুলো কিন্তু, যদিও এখনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও, তারা কিন্তু ছোটখাটোভাবে তাদের বিচ্ছিন্নভাবে বক্তব্য, উদ্বেগের কথা, বিশেষ করে তারা এই সংবিধান 72-এর সংবিধান বাতিলের পক্ষে না, এমন একটা মত কিন্তু প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি। এটিকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? আপনি দেখেন, কিছুদিন আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়েও যেরকম একটা বিতর্ক হলো, দুই ভাগে বিভক্ত হয়ে গেল দেশটা। তারপরে সেটা সাবসাইডেড হলো, আবার এখন নতুন করে নতুন বিতর্ক তৈরি করা হচ্ছে। তো সংবিধানের কিন্তু সংস্কার কমিশন একটা আছে, সেটা কিন্তু কাজ করছে এবং প্রায় শেষ করে এনেছে কাজ। তারা কিন্তু রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলেছে, বহু রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে, জোটের সঙ্গে কথা বলেছে, নানান পেশার শ্রেণীর লোকের সঙ্গে কথাবার্তা বলেছে। তারা সুপারিশমালাও এখন লিখছে আর কি, বাংলা এবং ইংরেজিতে মিলিয়ে। সেটা আগামী মাসের 7 তারিখে এটা প্রধান উপদেষ্টার কাছে পেশ করার কথা রয়েছে। তো আমরা একটুখানি অপেক্ষা করি। আমরা সবকিছুতেই যদি অধৈর্য হয়ে যাই তাহলে তো হবে না। জি জি, আমরা একটু জনাব ডক্টর আব্দুল্লাহ মামুন,
আপনার সঙ্গে যুক্ত হতে চাই, আশা করি আমাদেরকে শুনতে পাচ্ছেন। জনাব আব্দুল্লাহ মামুন, এই জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে যে উৎকণ্ঠা বা কৌতূহল, আপনি আসলে আপনার চোখে কিভাবে দেখছেন এই বিষয়টাকে? আগামীকাল যে ঘোষণা আসতে যাচ্ছে সেটি নিয়ে আসলে আপনার অবস্থান কি? ধন্যবাদ আপনাকে। আমরা তো এটা কয়েকদিন থেকে শুনছি। আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, যতদূর জানতে পেরেছি যে, আমি একটু প্রেক্ষাপটটা উল্লেখ করতে চাই আপনি আমাকে সুযোগ দিলে, যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলাদেশ যেভাবে প্রোক্লামেশনের স্ট্রাকচারটা থাকে 47 থেকে শুরু, একটা এন্ড দিয়ে একটা পর একটা অংশ বলা, আমার মনে হয় যতদূর জানতে পেরেছি বা বুঝি, এটা ব্রিটিশের অধীনে আমাদের পরাধীনতা, পাকিস্তান শাসন আমলও সম্ভবত এখানে রিফ্লেক্ট করতে পারে। এরপরে মিলিটারি শাসন, সেখান থেকে স্বৈর শাসন, এবং তার আগে বোধহয় একটা অংশে আমি ব্যক্তিগতভাবে আশা করি বা বুঝতে পারছি যে হয়তো বা 72-এর সংবিধান নিয়ে এখানে সুনির্দিষ্ট কথা হবে। এছাড়াও স্বাধীনতার যে আমাদের চেতনা বা আমাদের আকাঙ্ক্ষা, ন্যায় বিচার, সমতা, সাম্য, আমাদের অধিকার, গণতন্ত্র, এই বিষয়ে আমাদের প্রিয়াম্বলে যে জিনিসগুলো আছে সেগুলোর প্রয়োগ না হওয়া, আমার মনে হয় সেই জিনিসগুলো একটা করতে আসবে। তারই ধারাবাহিকতা স্বৈরাচার এবং সর্বশেষ যেটাকে ফেসিবাদী সরকার বলা হচ্ছে, আবারও একটি স্বৈরাচারী সরকার, সেটির যে ইনস্টিটিউশনাল ড্যামেজ, 3টি ইলেকশনে যে তারা অবৈধভাবে করেছে, আমার মনে হয়, আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, যতদূর শুনতে পেরেছিলেন এই শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন সময় কথা হয়েছে এর আগেও, যে তারা যে সুযোগটি হাতছাড়া হয়েছে 5 তারিখে, তারা সব বিষয়গুলো আনতে চায় এবং 3টি নির্বাচনের অধীনে যে সংসদগুলো গঠিত হয়েছিল তারা সেগুলোকে মানবে না। এবং আরেকটি কথা আমার মনে হয় যে গত সংসদ নির্বাচনও তারা এবং তার অধীনে যে কাজগুলো হয়েছে সেটিও বোধহয় উল্লেখ থাকবে এবং এটি গ্রহণযোগ্য নয় বা সে ধরনের স্টেপে। একইভাবে আমি ধারণা করছি এবং আমার মনে হয় আমি এই জায়গাটায় সঠিক বলে প্রমাণিত হওয়ার সুযোগ রয়েছে আমার, সেটি হচ্ছে এই সরকারের লেজিটিমেসি নিয়ে অনেক কথা হচ্ছে। আমার মনে হয় যে প্রোক্লামেশনে একটা অংশ নিশ্চিতভাবে থাকবে যে এই সরকার কি পদ্ধতিতে গঠিত হয়েছে, তাদের লেজিটিমেসি কি, সেটা আসবে। এবং যতদূর বুঝতে পারি অবশ্যই এই ঘোষণাপত্রটি যেন এমন হয়, আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন তখন হবে যখন ছাত্র জনতার সঙ্গে বিপ্লবী অংশগ্রহণকারী সকল শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলের সঠিক মূল্যায়ন প্রতিফলিত যেন হয়। একই সাথে আমি মনে করি যে 71 আমাদের যে মুক্তিযুদ্ধ, সেটিকে 24-এর সঙ্গে তুলনা নানানভাবেই করা যাবে না, কারণ 71-এর যে চেতনা আর 24 আকাঙ্ক্ষা হিসেবে দেখতে চাই, সেই গণ আকাঙ্ক্ষার বিষয়টি আমি মনে করি উঠে আসবে, স্বাধীনতা আসবে, এটিও আসবে। আরেকটি যেটি আমি আশা করি সেটি হচ্ছে যে আমার ধারণা, এটি যদিও বাইরে আমরা উত্তেজনা দেখছি, কোন নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে ডকুমেন্টটি শেয়ার করা হয়েছে বলে আমি বিশ্বাস করি, এবং আমি জানিও যে কিছু কিছু রাজনৈতিক দল এটি কেউ ভিডিও বার্তা হয়তো বা দেবে, কেউ হয়তো বা উপস্থিত থাকবে বলে সবাইকে আমন্ত্রণও জানানো হয়েছে। জি, আমন্ত্রণও জানানো হয়েছে দেখার জন্য, এবং এটা আসলে এক ধরনের ডকুমেন্ট শেয়ারিং আমার জানা মতে, আমি ধারণা করি যেটা হচ্ছে, বা আমি এটা একটু খবরটা জানি। এবং আমি আশা করি যে রাজনৈতিক দলগুলোর যে ভাষায় শিক্ষার্থীরা কথাটা বলেছে সেটা আরো পরিশীলিত হওয়া প্রয়োজন। একই সাথে রাজনৈতিক দলগুলোর উচিত এই আলোচনা যদি তারা উদ্যোগ নিয়ে থাকে, তাদের স্টেকটা নিশ্চিত করা, যেটা আমি বললাম যে ক্রেডিটটা যেন সবাই পায়। অবশ্যই স্টুডেন্টরা আমাদের লাইনটা ক্রস করিয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো যেন সে ক্রেডিটটা পায়। আরেকটা জিনিস আমি বলে এই পর্বে শেষ করি, সেটি হচ্ছে যে যেটা হাফিজ ভাই বললেন, যে আমরা দ্রুত রাজনৈতিক প্রক্রিয়া বা কাঠামোতে ফিরতে চাই। আমরা যে এই সরকারের কাছে আমাদের যে কাম্য ছিল, পার্টিকুলারলি সাধারণ মানুষ কি চায়, দ্রব্যমূল্য কম থাকবে, সমাজে শান্তি স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, আপনার তাদের নিরাপত্তা থাকবে, ট্রাফিক ব্যবস্থাপনা, এই জায়গাগুলোতে কিন্তু আমরা সরকারের সফলতা দেখতে পাচ্ছি না যেভাবে আশা করেছিলাম। তবে হচ্ছে 72-এর যে সংবিধানে ফিরে যাওয়ার কথাটা বলা, আমি এটা বলে ওটাতে যাচ্ছি। জি জি, এটাতে আবার একেবারে যে কোনো কাজ করেনি তা কিন্তু না। সেটি হচ্ছে যে আপনার অনেকগুলো ভালো কমিশন গঠন, ইকোনমিক সেক্টরে কিছু সফলতা আছে, বেশ কিছু সংস্কার কমিটি গঠন হয়েছে। জি জি, এগুলো অনেকগুলো সফলতাও কিন্তু স্বীকার করতে হবে। 72-এর সংবিধানে যে কথাটা বলা হচ্ছে, আমি মোটা দাগে সংবিধান পুরোপুরি পাল্টিয়ে ফেলার মতো অবস্থা বা সেই পর্যায়ে গেলে কিন্তু আমি জায়গাটা যেতে চাচ্ছিলাম, এটা 72টা পরে আলোচনা করলে ভালো হবে। একটু যাতে 1 মিনিট সময় দেন, যে এই যখন অবস্থা বর্তমানে যে
দ্রব্যমূল্য, সামাজিক অস্থিরতা, আইন শৃঙ্খলা, ট্রাফিক, আমাদেরকে কিন্তু এটা বোধহয় আমরা বুঝতে পারছি যে যত দ্রুত রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরা যায় ততই মঙ্গল। এবং সরকারের যে কাজটি করা উচিত ছিল প্রথম থেকে, যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করা, সেটি কিন্তু সরকার করতে পারেনি। শুধুমাত্র 3 বার আলোচনার জন্য 15-20 মিনিটের আলোচনা করা হয়নি। আরেকটা জিনিস হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে যেটা আমি দেখতে চাই, যে তারাও সরকারের উপরে প্রেশার গ্রুপ হিসেবে আরো বেশি কাজ করবে, নাহলে তাদের ঘাড়ে কিন্তু বার্ডেনটা চলে যাবে। সবকিছু মিলিয়ে তারা যে রাজনৈতিক দলও গঠন করতে চায়, তাহলে কিন্তু রাজনৈতিক দল গঠন করার একটা অভিপ্রায় আমরা দেখতে পাচ্ছি আগামী 2 মাসের মধ্যে একটা গঠন করতে পারে। জি, কিন্তু দ্রুত ভোটে ফিরতে হবে আমাদেরকে, এবং যত ভোট আমরা দেরি করব, দ্রব্যমূল্য, অস্থিতিশীলতা যে জিনিসগুলো হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু ভোগাবে। দল হোক, সংস্কার হোক, কিন্তু ভোটও সমান্তলে দ্রুত হয়ে যায়। আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাদের কথা হচ্ছে, আমরা যেটা বলতে চাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর একটা তাদের বক্তব্যে, প্রাথমিক যে বক্তব্য, এই বক্তব্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 72-এর সংবিধান বাতিলের পক্ষে তাদের আসলে ওইভাবে বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে কি এটা সাংঘর্ষিক হবে কিনা? না, ওই জন্যই বললাম যে 72-এর সংবিধান, আমার ব্যক্তিগত অবস্থানটি আমি আপনাকে বললাম যে এটি নির্বাচন, এটি পুরোপুরি সংবিধান লিখে ফেলতে যে সময়, তার জন্য যে কনসেনসাস এবং রেফারেন্ডাম হলে তখন একটা বিষয় হতো, আলটিমেটলি এটা পার্লামেন্টে যেতে হবে। তখন কিভাবে হবে? ঐক্যের ভিত্তিতে আর হবে না। তো সেটি কিন্তু নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে হবে। আমরা কিন্তু নির্বাচন চাই, অবশ্যই আমি যেটা বললাম, কিন্তু পুরোপুরি সংবিধান পাল্টিয়ে দিয়ে নয়। যেগুলো সংস্কার করা দরকার সেগুলোকে সংস্কার করে দ্রুত নির্বাচনে যাওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর এই প্রত্যাশা এবং কালকের যে ঘোষণাটা আসতে পারে, সেই দুটি ঘোষণার মধ্যে কি আপনি কোনো মত পার্থক্য হতে পারে বা দূরত্ব বাড়তে পারে, এমন কিছু আছে কিনা? যদিও রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ রাজনৈতিক দলগুলো কিন্তু ছাত্রদের যে আহ্বান, সেই আহ্বানের বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে। আপনার কাছে কি এমন মনে হচ্ছে? হ্যাঁ, এই জায়গাটাতে একটু যাতে অ্যালাউ করেন, অন্যভাবে কথাটা আপনার প্রশ্নটাকে বলতে চাই। সেটা হচ্ছে, কিছু কিছু রাজনৈতিক দল বা অনেক রাজনৈতিক দলে কিন্তু কালকে যোগ দেবে, কিন্তু প্রধান যে দলগুলো, তাদের কনসেনসাসটা তো লাগবে। সেই জায়গাটাতে স্টুডেন্টদেরকে বুঝতে হবে তারা কত দূরে যাবে। আমরা কিন্তু এরকম একটি রক্তক্ষয়ী অবস্থা, এতগুলো মানুষের জীবন, এমন কোনো কিছু দেখতে চাই না। যে আমরা যে সংস্কারের মিনিমাম আশাটুকু করছি, সেটি না হয়ে তাড়াহুড়ো করে এই কনসেনসাসটা না হওয়ার কারণে দ্রুত নির্বাচনে তো যেতে হবে। দ্রুত নির্বাচনে গেলাম, কিছুই হলো না। সেই জায়গাটায় আমরা সাংঘর্ষিক অবস্থানটা দেখতে চাই না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির সাথে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের। সেটি কাম্য নয়, এবং কোনোভাবেই ওই জায়গাতে যাওয়া উচিত হবে না যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 72-এর সংবিধান নিয়ে সরাসরি একটি সাংঘর্ষিক অবস্থায় উপনীত হতে হয়। আমরা ফিরবো আপনার কাছে আবারও। আমাদের স্টুডিওতে এইমাত্র যোগ দিলেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাকে স্বাগত। শুরুতেই আমরা আলাপ করছিলাম জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, কৌতূহল ও উৎকণ্ঠা, এই বিষয়টি নিয়ে। আপনার কাছে প্রথমে জানতে চাই যে জুলাই বিপ্লবের এই ঘোষণা নিয়ে আপনার দলের অবস্থান কি, বা আপনার এটাকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ, প্রিয়ভাজন আলোচকবৃন্দ, দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাই। প্রথমত, আমাদের ছাত্র তরুণ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটা তো নিশ্চয়ই স্পিরিটটা আমরা সবাই ধারণ করি। এটা তো আমাদের পুরো একটা বিভক্ত জাতি জনগোষ্ঠীকে অনেকখানি ঐক্যবদ্ধ করেছিল। যদিও গত 4.5 মাসে এই ঐক্যে কিছুটা বিভক্তি, কিছু বিভাজন, কিছুটা ফাটল আমরা দেখছি। তো এমন একটা সময়ে যখন ধরুন দেশে এক ধরনের অস্থিতিশীল অবস্থার দেখছি, কিছুটা অচল অবস্থা, এক ধরনের এক ধরনের নৈরাজ্যিক পরিস্থিতিও আছে, বাজার, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, সব ক্ষেত্রে নিরাপত্তা, সবকিছু মিলিয়ে, এবং জনগণের জানমালের নিরাপত্তাহীনতার প্রশ্ন তো অনেক বড় আকারে এসছে। তো যখন এরকম দরকার ছিল মানুষকে আপনি ঐক্যবদ্ধ করবেন, সংগঠিত করবেন, সমঝোতা, বোঝাপড়া তৈরি করবেন, তখন ধরুন গতকাল আমাদের ছাত্র তরুণদের তাদের যে সংবাদ সম্মেলন, ভাষা, শব্দ, বাক্য, 72-এর সংবিধান, যেটা মধ্য দিয়ে, এটা তো রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্বেগ
উৎকণ্ঠা তৈরি করেছে এবং ঐক্যের পরিবর্তে আরেকটু বিভক্তি বিভাজন, আর একটু বিভেদের রাখাটা বড় হয় কিনা, আস্থা অনাস্থার সংকটটা বাড়িয়ে তোলে কিনা, সন্দেহ অবিশ্বাসটা বাড়িয়ে তুলতে পারে, এরকম একটা বড় ঝুঁকির মধ্যে আমরা দেখছি। আর ৭২-এর সংবিধান আপনি জানেন যে এটা তো আমাদের পাকিস্তানি জমানার ২৩ বছরে আমাদের যে অসাধারণ গণতান্ত্রিক লড়াই পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে, যেটা ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের রক্তস্রোতের মধ্য দিয়ে ৭২-এর যে সংবিধান তৈরি হয়েছিল, সংবিধান নিয়ে তখনও সমালোচনা ছিল, কিছু ধারা নিয়ে ৫৩-৫৪ বছরও কিছু কিছু প্রশ্নে বিভিন্ন ধারার অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক বা ক্ষুদ্র জাতিসত্তা বিদ্বেষী নানা সংশোধনী নিয়ে, সে কারণের জন্য এটা নিয়ে আমরা বলেছি অনেকগুলো রিফর্ম দরকার, সংস্কার দরকার। কিন্তু আপনি এরকম একটা পরিস্থিতিতে যখন আপনি এটাকে ছুঁড়ে ফেলার কথা বলছেন, বাতিল করার প্রশ্ন বলছেন, যখন আমরা একটা নির্বাচন যখন সামনে, যখন সরকার একটা ইতিমধ্যে নির্বাচন সংক্রান্ত একটা ধারণাও দিয়েছেন, যখন রাজনৈতিক দলগুলো কমিশন গঠন হয়েছে, তখন এই ধরনের এজেন্ডাগুলো উত্থাপন করা প্রথমত অস্থিতিশীল অবস্থা আরও বাড়বে কিনা, সরকারের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে কিনা, রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্র তরুণদের ইতিমধ্যে ৪.৫ মাসে ছাত্র তরুণদের অনেক সদিচ্ছা থাকার পরেও, তাদের একটা আকাঙ্ক্ষার, একটা গণতান্ত্রিক পবিত্র আকাঙ্ক্ষার পরেও তাদের অনেকগুলো অতিকথন, বাড়তি কথন, এগুলোর জন্য রাজনৈতিক দল বৃহত্তর জনসমাজের সাথে তারা এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে এবং তারা কোথায় যাচ্ছে, কি করছে, এটা নিয়ে বলতে পারেন সবার মধ্যে আছে। তখন এই উদ্যোগগুলো আমার মধ্যে একটা অজানা শঙ্কা তৈরি করছে যে আমাদের অস্থিতিশীল অবস্থাটা আরও এটা বেড়ে যাবে কিনা, একটা নৈরাজ্যিক পরিস্থিতি তৈরি হবে কিনা, আমাদের মধ্যে ইডিওলজিক্যাল নানা প্রশ্নে বিতর্ক হতে পারে, মতপার্থক্য আছে, কিন্তু কিছু সংস্কারের প্রশ্নে, একটা বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের প্রশ্নে, একটা গণতান্ত্রিক অভিযাত্রার প্রশ্ন তো আমাদের বৃহত্তর একটা ঐক্যমতের জায়গা আছে। সেখানে এমন কিছু বিষয় যদি আপনি এজেন্ডা আকারে যদি পুশ করেন, যেটা নিয়ে বলতে পারেন যে আপত্তি আছে, সমালোচনা আছে, বিতর্ক আছে, তখন সমঝোতার পরিবর্তে মতপার্থক্যের বিভাজনের রেখাটা যদি বেড়ে যায়, তাহলে ধরুন অভ্যুত্থানের অর্জনটা এটা বিসর্জনে পরিণত হয় কিনা, অভ্যুত্থানের অর্জনটা আশাটা হতাশায় পর্যবেসিত হয় কিনা, স্বপ্নটা কিছুটা দুঃস্বপ্নে পর্যবেসিত হয় কিনা, আমি নাগরিক হিসাবে, রাজনীতিক মানুষ হিসাবে আমার ভাই কি বলবেন জানি না, নিশ্চয়ই এই ব্যাপারে আমার শঙ্কা, উদ্বেগ, আশঙ্কাটা আছে। সেজন্য আমরা আগামীকাল পর্যন্ত নিশ্চয়ই অপেক্ষা করব। ছাত্র তরুণরা নিশ্চয়ই তারা আপনার কাছে যদি জানতে চাই যে জনাব সাইফুল হকের কথা যেটি একটা ধারণা পাওয়া যাচ্ছে যে একটা শঙ্কা, আশঙ্কা আছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের একটা রোডম্যাপও যদি না বলি, একটা কাঙ্ক্ষিত একটা সময় নির্ধারণ করা বলা হয়েছে। এই নির্বাচন বিলম্বিত বা প্রলম্বিত যাই বলি, সেইটার কোনো সংশয় দেখতে পাচ্ছেন কিনা এই ঘোষণাপত্র ঘোষণা করার মধ্য দিয়ে? একটা নতুন একটা সমস্যা তৈরি করছে, উনি তো বললেন, সেটা পরিষ্কার। এটা ছাত্রদের ভাষার মধ্যে যদি শালীনতার ইয়ে থাকে সেটাও দুঃখজনক। আবার উপদেষ্টা মণ্ডলীয় তো সেইভাবে প্রত্যাশিত কাজটা করতে পারছে না, সেটাও তো আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে প্রত্যাশিত বিচক্ষণতা আমরা পাই নাই, তাদের কাছ থেকে যে পরিপক্কতা আমরা আশা করেছিলাম, দূরদর্শিতা, শুধু সৎ হলে তো হবে না, অক্ষম সততা দিয়ে কি হবে? আপনার কাজ তো দৃশ্যমান জিনিস আমরা চাই। এখন তো 5 মাস হয়ে গেছে, তো একটা একদম নিতান্ত কম সময় নয়, সেই তুলনায় কিন্তু আমরা অগ্রগতি পাইনি। একটা কথা যে হ্যাঁ বাকস্বাধীনতা আছে এখন, মানে আগে যেটা আমরা বলতে পারতাম না খোলামেলা এখন বলতে পারছি, কিন্তু আগে পেটের ভাত তো দিতে হবে, তাই না? আপনার যদি দ্রব্যমূল্য যদি সিন্ডিকেট যদি না ভাঙা যায়, এখন বাধাটা কোথায় আমি বুঝতে পারছি না। শেয়ার বাজারে এখনও কেলেঙ্কারি কেন হবে? এখনও কেন সব ক্ষেত্রে দ্রব্যমূল্য মানুষের ধরা ছোঁয়ার বাইরে থাকবে কেন? সেটার তো একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে, তাই না? বাধা বিপত্তি আছে, স্বৈরাচারের দোসররা বাধা দিচ্ছে, সেটাও সত্য কথা, সেই সব বিরোধিতা উপড়ে ফেলতে হবে। সেই সব ক্ষেত্রে তো কঠোরতা আমরা দেখতে পাচ্ছি না। তো এই সংকটগুলি আছে। শুধু একতরফা ছাত্রদেরকে ইয়ে করলে তো হবে না, প্রশ্নবিদ্ধ করলে হবে না। আমরা যারা রাজনৈতিক দলগুলি তারাও সেইভাবে বিহেভ করছে কিনা, আমরা ছাত্রদের আকাঙ্ক্ষা, এই যে সর্বপ্লাবী যে গণ অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার এত প্রাণ গেল, তো সেটার যেই লেসন, সেটার যে চেতনা, সেটা থেকে সংস্কারের যেই
একটা প্রত্যাশা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে একটা আশার একটা সঞ্চার হয়েছে, সেটা যেন রাজনৈতিক দলগুলি এটার ভাষাটা পড়তে পারে ঠিকমতো, তারা নিজেদেরকে যেন সেইভাবে সংশোধন করে। আমরা দেখতে পাচ্ছি যে চাঁদাবাজি এখনো আছে, রিপ্লেসমেন্ট হয়েছে, হাত বদল হয়েছে, সেটা তো কোনোভাবে কাম্য ছিল না। মানুষ এটা কোনো ক্রমে এটা বরদাস্ত করবে না। আর তাহলে এই পরিবর্তনের অর্থ কি? যদি আগের মতোই থাকে কিংবা আরো খারাপ অবস্থা হয়, মানুষ যদি বলে যে হ্যাঁ হাসিনার আমলই ভালো ছিল, এর চেয়ে তো মর্মান্তিক কিছু হতে পারে না। আমরা ডক্টর আব্দুল মামুনের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে 5 মাস পর এই ধরনের উদ্যোগ আসলে কতটা যৌক্তিক, আপনি কিভাবে দেখছেন? 5 মাস পরে সরকার 2 মাস আগের জনপ্রিয়তা আর গেল 2 মাসের যে জনপ্রিয়তা, এর মধ্যে কিছুটা পার্থক্য তৈরি হয়েছে, যেটা সাইফুল হক এবং হাসান হাফিজের কথাই স্পষ্ট। আপনার কাছে কি মনে হচ্ছে? অবশ্যই, আমি তো নিজেই একটু আপনাকে বললাম যে আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমি হাফিজ ভাইয়ের সঙ্গে সাইফুল ভাইয়ের সঙ্গে একমত, সেটি যদি হতো তাহলে উত্তেজনাটা আরো এত দূর চড়তো না। এবং অবশ্যই যদি 5 তারিখে করা যেত এই প্রোক্লামেশনটা, 6, 7, 8-এ আরো যুক্তিযুক্ত হতো, তখন এই আশঙ্কাগুলো কম দাঁড়াবাদ। আরো একটি জিনিস আমি বলি যে আমি মনে করি যে শিক্ষার্থীরা এই প্রোক্লামেশনটা ডিক্লেয়ার করতে পারে, এটা একটা দলিল হওয়া উচিত, কিন্তু যে জায়গাটা দিয়ে শুরু হয়েছে আমার মনে হয় সেই ইস্যুটা নিয়ে সমস্যা। একটু আগে যখন আমি কথা বলছিলাম যে আমি যেটা ধারণা করছি যে প্রেক্ষাপটটা ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান, 72, স্বৈরাচার, ফ্যাসিজম, এইগুলোতে কারো দ্বিমত থাকবে না সবাইকে স্টেক দিয়ে করলে। কিন্তু যে জায়গাটাতে নিয়ে যাওয়া হলো 72-এর সংবিধানের যে ভাষাটা, বারবার আমি আমার 2 সহ আলোচকের সঙ্গে একমত, ওই ভাষাগুলো পরিশীলিত হতে পারতো। তবে যে জায়গাটাতে এখন এসে দাঁড়িয়েছে, যে এত দূর জল গড়িয়েছে, তখন কতটুক যুক্তিযুক্ত বা মানুষ কিভাবে নেবে, এবং যখন রাজনৈতিক দল ঘোষণা করেছে যে তারা রাজনৈতিক দল করবে, তখন কিন্তু এটি আরেকটি জায়গায় চলে গেছে, যেটি 5, 6, 7 আগস্টে ছিল না। আর আমার মনে আশঙ্কার জায়গাটা যেখানে রাজনীতিবিদদের মধ্যে বা যে আশঙ্কাটা তৈরি হয়েছে যে এটি করলে তো নির্বাচন পেছাতে হবে। আমি একটু আগে বলেছি যে রাজনৈতিক কাঠামোতে ফিরতে হবে, রাজনীতিবিদদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। অবশ্যই আমরা যেভাবে নির্বাচন হয়েছে, যেভাবে গভর্নেন্স এর মধ্যে আমরা ছিলাম, সেটি অবশ্যই চাই না। এবং যত ধরনের প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, আইন বিভাগের সংস্কার, পুলিশের সংস্কার, আমরা সবগুলো সংস্কার চাই, 6টি সহ 10টি বা 11টি সংস্কার কমিশন আমরা চাই। কিন্তু তার মধ্যে নতুন রাজনৈতিক দলকে দাঁড় করে যেন সেটা ডিলে আমরা না করি, যেন এমন মনে না হয় যে সরকার সাপোর্ট করছে। আমার মনে হচ্ছে যে জায়গাটিতে আলোচনাটা একটু হয়ে গেল সেটি গুরুত্বপূর্ণ। হাফিজ ভাই পার্টিকুলারলি রেজ করলেন যে সরকার যদি দায়িত্বটা 4 মাস সফলতার সাথে পালন করতে পারতো, আসলে আমাদের আজকে এই ঘোষণাপত্রটা নিয়ে এত উত্তেজনা তৈরি হতো না, এবং তখন ডেট নিয়ে কথা হতো না। আমি মনে করি যে এরকম একটা প্রোক্লামেশন তখন থাকা দরকার ছিল। এখনো যেটা হচ্ছে, এটা সবার মতামত নিয়ে 72 সংবিধানে মেজর কোনো ইস্যু না রেজ করে করা হতো। আমি এখানে 2 জন আছেন আমার সহ আলোচক, ওনারা নিশ্চয়ই একমত হবেন, এতটা এটা নিয়ে আলোচনা হতো না। ম্যাক্সিমাম ক্ষেত্রে একমত হতো। এবং যেটা আমি শুরুতে বললাম যে শিক্ষার্থীরা কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ডকুমেন্টটা শেয়ার করেছে, এবং কিছু কিছু রাজনৈতিক দল ভিডিও মেসেজের কথা আমি বললাম, বা তারা ওপিনিয়ন দিচ্ছে সেটা আমি বললাম। তো তারা ডিক্লেয়ার করছে, এটা নিয়ে এটা নিয়ে আমি বলতে চাই যে এটা হতে পারে, দেরি হলেও এটা থাকা উচিত ডকুমেন্টের। তারা সবাইকে আন্দোলনের ক্রেডিট দিয়ে যদি করে, কিন্তু যে জায়গাগুলোতে, যেটা বললো সাইফুল ভাই, যে এমন একটা জায়গায় যাওয়া যাবে না যেটা একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে। এবং আমি যেটা বারবার বলছি যে এগুলো করে যেন আমরা আবারও একটা ক্রাইসিসের মধ্যে না পড়ি, নির্বাচন সবাই শঙ্কা প্রকাশ করছে এই ক্রাইসিস যাতে আবারও ক্রাইসিসে পড়ে যায় কিনা দেশ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর এই ঘোষণার বৈধতা বা এই সংবিধান যেটা বাতিল করার কথা বলা হচ্ছে সেটার বৈধতা নিয়ে আমরা আলোচনা করতে চাই। দর্শক, জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে সংবিধানের 72 সংবিধান বাতিল বা পুনর্লিখনের একটা ঘোষণা আসতে পারে এমন শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে জনাব সাইফুল হক, আপনি যদি বলেন 72 সংবিধান বাতিল বা পুনর্লিখন হলে কি সাংবিধানিক কোনো শূন্যতা হবে কিনা? রাজনৈতিক দলগুলো তো এই বিষয়ে এখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি, প্রাথমিকভাবে যদি আমরা বলি। সাধারণভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে তো বাতিলের কোনো প্রশ্ন আমাদের আলোচনার মধ্যে নাই। আমরা যে দীর্ঘ যে ফ্যাসিস্ট রেজিমের আমাদের যে লড়াইটা, সেখানে আছে যে সংবিধানের যে গণতান্ত্রিক, সাম্প্রদায়িক বা বিভিন্ন ধরনের স্বৈরতান্ত্রিক যে ক্ষমতা কাঠামো, তার পরিবর্তনের ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে, রিফর্মের এজেন্ডা আছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ সংশোধনের প্রস্তাবনা আছে, যেটা আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ
বা বিএনপির সাথে আমাদের যে যুগপথে যারা শরিক ছিলাম ৩১ দফাতে অনেকগুলো পাবলিক কমিটমেন্ট আমরা করেছি যেগুলো নিয়ে আমরা সংবিধানের এটাকে একটা গণতান্ত্রিক দায়বদ্ধ জবাবদিহিমূলক সংবিধান কিভাবে তৈরি করা যায় এবং সংবিধান সংস্কার কমিটিও কাজ করে। এবং ইতিমধ্যে সংবিধান সংস্কার কমিটি হয়েছে, তাদের একটা প্রস্তাবনা মানে ৭ জানুয়ারির মধ্যে তারা দেবেন। ফলে আমরা দেশে কোনো বিপ্লব হয়নি। বিপ্লব হলে আপনি বিদ্যমান সংবিধানের অধীনে সরকার শপথ গ্রহণ করতো না। বিপ্লব হলে বিদ্যমান হাসিনা যখন গেছেন তখন বিদ্যমান রাষ্ট্রপতিকেও সরে যেতে হতো। রাষ্ট্রপতি আছেন বিদ্যমান সংবিধানের অধীনেই তারা কাজ করছেন। বাদবাকি যা যা বিধান, বিপ্লব হলে তো নিশ্চয়ই এই কম্পোজিশনের সরকারও গঠন হতো না। বিপ্লব হলে তো বিপ্লবের অংশীদার যে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধিত্বের প্রশ্ন উঠত। বিপ্লব হলে কেবল আমরা ডিগ্রি জারি করতাম। প্রথমত গত ১৬ বছরের যে অপরাধের ব্যাপারে হতো, বিপ্লব হলে তো বলতে পারেন কয়েক হাজার 50 থেকে 1 লক্ষ মানুষকে 24-48 ঘন্টা অ্যারেস্ট করা হতো। 16 বছরে দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে এবং সমস্ত দুর্বৃত্তদেরকে আপনি কিন্তু আইনের কাঠামোয় আনতে পারতেন। ফলে আমরা একটা আপরাইজিং, একটা গণ অভ্যুত্থান হয়েছে। নিশ্চয়ই সেখানে অনেকগুলো বিপ্লবী উপাদান আছে। যা নয় তাকে যদি আপনি বাড়তি করে দেখেন তখন আপনি বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে, পথ হারানোর সুযোগ আছে। আর এখন যে ডিক্লারেশন, যেটা একটু আগে আমার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যেটা বললেন, নিশ্চয়ই আমি তার সঙ্গে একমত হব। তাহলে তো আপনি তো প্রথম লগ্নেই 5 তারিখে 6 তারিখে 7 তারিখের মধ্যে আমরা একটা ডিগ্রি জারি করতাম, আমরা একটা প্রক্লামেশন অফ দিস আপরাইজিং, এই আপরাইজিং এর ঘোষণা তখন আমরা প্রদান করতাম। 3 দিনের ভেতরে আমরা রাষ্ট্রপতির কাছে শপথ আমরা দল ধরে যে রাষ্ট্রপতির ওখানে ধর্ণা দিয়ে এবং তাকে হাজির নাজির রেখে তার তিনি ভাষণ দিচ্ছেন, তারপরে তিনি এসে, তাই না? তাহলে নিশ্চয়ই এই হতো না আর কি। তাহলে প্রথমত মানে আমরা তো সে ধরনের কোনো কাজ হয়নি। তো এখন যে পরিস্থিতি, বিদ্যমান সরকার, আমরা বিদ্যমান সংবিধানের ত্রুটি আছে, ঘাটতি, দুর্বলতা আছে। এই সংবিধানে তো অনেকগুলো গণতান্ত্রিক পরিবর্তনের প্রশ্ন আছে, যেটা নিয়ে বৃহত্তর রাজনৈতিক দল, জনসমাজের মধ্যে এক ধরনের মতৈক্যের জায়গা আছে। সংবিধান সংস্কার কমিশন তারা যখন প্রস্তাবনা দেবেন দেখা যাবে যে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে। এবং আমি মনে করি এবং আগামীতে যে নতুন, এবং আমরা এখন চেষ্টা করব সংবিধানের এই সমস্ত সংস্কারগুলো নিয়ে কিভাবে আমরা রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করা যায়। দল না, ছাত্রদের সঙ্গে অবশ্যই ছাত্র, তরুণ, গুরুত্বপূর্ণ অংশীজন, এমনকি শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, সমাজের সকল জাতীয় ঐক্যমত, একটা ঐক্যমতের জায়গাটা তৈরি। যখন আপনার ঐক্যমত দরকার তখনই বিভাজনের না, তার মানে কি আপনার ধরুন এই যে 72-এর সংবিধান নিয়ে তো ধরুন আমরা তো গত দশক ধরে তো আমরা তো সমালোচনার অনেক করেছি, আমরা করে আসছি। এবং এই প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, তার তো উৎস বিদ্যমান সংবিধান, যে জন্য 70 অনুচ্ছেদের পরিবর্তনের প্রশ্ন এসছে বা তা থেকে পরিবর্তনের কথাটা এসছে, বা অনেকগুলো জায়গাটা আছে। আমরা বলেছি ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং সেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা যৌক্তিক ভারসাম্য। আমরা বলেছি বাইক্যামেরাল একটা পার্লামেন্ট তৈরি করা। আমরা বলেছি নির্বাহী বিভাগের সাথে আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের কিভাবে একটা যৌক্তিক রেশনাল একটা সম্পর্ক ভারসাম্যমূলক তৈরি করতে পারি। আমরা তো পাবলিকলি আমরা কমিট বাউন্ড। অন্তর্বর্তী সরকার যদি কোনো সিদ্ধান্ত না নেয় রিফর্মের ব্যাপারে, ইট ইজ দ্য পলিটিক্যাল পার্টিজ। ইতিমধ্যে পাবলিকলি বলেছি যে পরবর্তী গণতান্ত্রিক উত্তরণে, পরবর্তী ইলেকশন বা পার্লামেন্টে এটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা। কারণ নতুন একটা ব্যবস্থাপনা তৈরি করতে গেলে 72-এর অনেক সমঝোতারা ভেঙে পড়েছে। তাহলে নতুন একটা বোঝাপড়া, তাহলে উই নিড এ ন্যাশনাল কনসেনসাস। অন্তর্বর্তী সরকার কাজ হবে এই কনসেনসাস কিভাবে তৈরি করা লাগে সে পথে। এমন কিছু করবেন না যে আমাদের মধ্যে ফারাকটাকে আরো বাড়িয়ে দেয়, সন্দেহ অবিশ্বাসটা যেন আরো না বাড়ে। আমি মনে করি সেজন্য অভ্যুত্থানের ছাত্রদের আমি স্পিরিটটাকে স্বাগত জানাই, কিন্তু তাদেরও অতি কথন, বাড়তি কথন, এগুলো ব্যাপারে একটু যত্নবান হওয়া দরকার। হাসান হাফিজ, আপনার কাছে যদি আমরা জানতে চাই যে ছাত্ররা যেটা বলছে যে ইটস নেভার টু লেট, যে তারা যে 5 মাস আগে বা 5.5 মাসের কিছু আগে তারা যেটা কাজটি করেছিল, যে রাষ্ট্রপতির কাছে সরকার গঠন করা হয়েছে, তারা কোর্স কারেকশনের একটা কথা বলছে, যে সংশোধনের একটা সুযোগ চাচ্ছে। আসলে কি এটা কি সংশোধনের সুযোগ হিসেবে নিচ্ছেন? মানে উনি তাত্ত্বিক ব্যাখ্যাটা দিলেন যে বিপ্লবী উপাদান আছে কিন্তু বিপ্লবটা হয়নি।
কিন্তু আমি এটাতে একটু সামান্য দ্বিমত করতে চাই। আমি মানে কনভেনশনাল বিপ্লবের সংজ্ঞা থেকে একটু সরে আসতে চাই। আমরা একসময় অ্যানালগ ছিলাম, আমরা এখন ডিজিটাল হয়েছি। আপনি দেখেন লক্ষ লক্ষ মানুষ সেদিন যারা ঢাকা শহরে ছিল তারা দেখেছে, মানে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, দুঃখ, কষ্ট, দমন পীড়নের যে একটা বিস্ফোরণ একটা ঘটেছে বাংলাদেশের ইতিহাস কেন পৃথিবীর ইতিহাসে আপনি এরকম কম পাবেন। ফলে এইটার চেতনাটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু মূলত রাজনৈতিক দলগুলির আমি মনে করি। ছাত্ররা তো একটা তারুণ্যের ইয়েতে কারণে তারা হয়তো ভুলভ্রান্তি করছে, এখনও যেটা করছে তাদের বয়স কম, তাদের পরিপক্কতা কম, তাই না, তারা ম্যাচিওর হয়নি, সেই অর্থে ভুলভ্রান্তি কিছুটা আছে। কিন্তু যত তাড়াতাড়ি নির্বাচনটা হবে একটা স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অবাধ একটা মানে ন্যায্যতার ভিত্তিতে যখন একটা নির্বাচন হবে, প্রত্যেকের ভোটাধিকারটা যেখানে নিশ্চিত হবে, তখন কিন্তু সংবিধানটা এটা সংস্কারটা তাদের হাতে ছেড়ে দেওয়াটা আমি মনে করি যুক্তিযুক্ত। সংস্কারও চলবে, নির্বাচনের প্রক্রিয়াও চলবে, এটা কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন। এবং একটা আমরা পেয়েছি রূপরেখা যে আগামী বছরের ডিসেম্বর নাগাদ আমরা নির্বাচন পাবো। তো ফলে এইটা একটা নতুন একটা সংকট তৈরি করতে পারে কালকের ঘটনাটা। এটা কিন্তু এইটা বলাটা একটু রিস্কিও এই সময়, এটা সুস্পষ্ট না জেনে। তো তাদের এটা ঘোষণাটা আমরা দেখি, এটা সত্যি কথা যে তাদের বিপ্লবটা ব্যাহত হয়েছে, সেটা সত্যি কথা। তাদের তো ওইখানে যাওয়ার কথা ছিল, যাওয়ার কথা ছিল শহীদ মিনারে, উনি যেটা বললেন। হ্যাঁ, তো এখন ভুলভ্রান্তিটা হয়েছে, এখন কতখানি সংশোধন করতে পারে তা আমি মনে করব যে রাজনৈতিক দলগুলি যদি সেরকম অভিভাবক সুলভ একটা প্রজ্ঞা দিয়ে এবং তাদেরকে মানে একটা অভিভাবক সুলভ একটা কি বলবো ছায়া দিয়ে ছাত্রদেরকে সেইভাবে রাখতে পারে, তাদের তারুণ্যটার সম্মান করতে হবে আমাদের, তারুণ্যের শক্তিটাকে তারা কিন্তু করেছে। রাজনৈতিক দলগুলি যেটা করতে করতে ব্যর্থ হয়েছে, মানে সফলতা আনতে পারে, ছাত্ররা সেই সাফল্যটা এনে দিয়েছে। ব্যর্থতার সুযোগই কিন্তু ব্যর্থতা আমি বলি না, তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে কিন্তু চূড়ান্ত আন্দোলনের সাফল্যটা আনতে পারেনি, সেটা ছাত্ররা এনে দিয়েছে। ছাত্রদেরকে নিতে হবে এটা। ছাত্রদের কিন্তু আমি মনে করি পড়াশোনার পাশাপাশি ওয়াচডগ হিসেবে তাদের একটা দায়িত্ব আছে যে এই গার্ড দেওয়া, আরো নতুন রাজনৈতিক শক্তি নির্বাচিত হলেই যে গণতান্ত্রিক হবে। টনি ব্লেয়ারের একটা কথা আছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী, নির্বাচিত হলেই গণতান্ত্রিক হয় না, স্বৈরাচারীও হয়ে উঠতে পারে, আরো বেশি স্বৈরাচারী হয়ে উঠতে পারে। তো তাদের একটা লাগাম টেনে ধরার একটা দরকার আছে, সেই জন্য তারুণ্যের শক্তিটাকে প্রয়োজন আমাদের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে কিন্তু সেটা কখনো স্থায়ী কিয়ামত পর্যন্ত চলতে পারে না। এটা অনাস্থা রাজনৈতিক দলগুলি করেছে, কিন্তু এই বিশ্বাস ভঙ্গটা কিন্তু তারাই করেছে। ফলে এমন একটা সংকট তৈরি হয়েছে। এখন এত সমস্যা আমাদের, এত কম সময়ে এগুলি সমাধান করা যাবে, পর্যায়ক্রমে করতে হবে। হ্যাঁ, আমি একটু যোগ করতে চাচ্ছিলাম যে প্রথমত আপনি তো যারা বিজ্ঞান জানেন, এই যে পানিতে তাপ দিতে দিতে যখন এটা 100 ডিগ্রিতে আসে তখন তো এটা বাষ্প হয়, তাই না? এটা তার মানে কি আপনি তো তাহলে আমরা রাজনৈতিক দলগুলো 15-16 বছর একটা জানবাজি লড়াই করে ধারাবাহিক আন্দোলন, হাজার হাজার লক্ষ লক্ষ আসামি, লক্ষ লক্ষ মানুষের প্রাণ হয়েছে, 1.5 কোটি মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ব্যবসা ছাড়া, বেকার জীবন, সেই লড়াইয়ের একটা জমিন তৈরি করেছে। শেষ ধাক্কা দরকার ছিল, ছাত্র তরুণরা এগিয়ে আসছে। গুরুত্বপূর্ণ হলো এই লড়াইয়ে ছাত্র তরুণদের পাশাপাশি সবচেয়ে বেশি জীবন দিয়েছেন শ্রমজীবী মেহনতি সাধারণ মানুষ, যাদেরকে আপনি প্রলেতারিয়েট অথবা সেমি প্রলেতারিয়েট বলেন, সর্বহারা আধা সর্বহারা যে মানুষটা, এই মানুষটা কিন্তু সরকারের চৌহদ্দির মধ্যে কিন্তু নাই। এই মানুষদের কোনো প্রতিনিধি সরকারে নাই। এখন তারা যদি দাবি করে ছাত্র তরুণরা সরকারে আছেন, বাইরে আছেন, তারা আছেন, কিন্তু শ্রমজীবী মানুষের একজন কোন প্রতিনিধি বিদ্যমান সরকারে নাই। শ্রমজীবী মানুষের কোন কণ্ঠস্বর বর্তমান সরকারের ভেতরে নাই, যে জন্য তাদেরকে লড়তে হয়, কথা বলতে হয়, এবং তারা কিন্তু মার্জিনালাইজ। যদি হকের প্রশ্ন তোলেন তাহলে কিন্তু এই মানুষদের আকাঙ্ক্ষা কি? আপনি বৈষম্য নিয়ে কথা বলছেন, কিন্তু বৈষম্য নিয়ে কিন্তু কোনো আলোচনার মধ্যেই নাই। সর্বশেষ একটি তথ্য জানাই, সেটি দিয়ে আমরা আবার শুরু করি। সেটি হচ্ছে জুলাই আগস্টের যেই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আমরা কথা বলছি, কিছুক্ষণ আগে জানা গেল সেটিকে তারা আনুষ্ঠানিকভাবে স্থগিত করেছে আগামীকালকে। এই মাত্র তারা ঘোষণা করেছে। যদি ঘোষণা এই স্থগিতটা আসলে কিসের ভিত্তিতে হতে পারে আপনি মনে করেন? না, যদি এটা হয় এটাকে আমি মনে করব যে তারা একটা বুদ্ধিমত্তার, যদি এটা আপনি যে তথ্য যদি সত্য, এটাকে বুদ্ধিমত্তার পরিচয় দেব। কোন অর্থে? কারণ এই ধরনের একটা ঘোষণা আর রাজনৈতিক দল, ছাত্র তরুণ, গুরুত্বপূর্ণ অংশীজন সবার মধ্যে তো আলাপ আলোচনা করে বোঝাপড়া করেই, ধরুন ঠিক আছে একটা ত্রুটি সংশোধন করব 5 মাস পরে এসে, সেটা তো একটা বোঝাপড়া লাগবে, সবাই মিলে করতে লাগবে, সবাইকে যুক্ত করে আপনি করবেন। যদি এটা হয়ে থাকে এটাকে আমি স্বাগত জানাবো।
ছাত্র তরুণকে বরঞ্চ আমি ধন্যবাদ জানাবো, আমি আমরা অভিনন্দন। এটা নিয়ে আরো বিশদ কথা বলতে চাই, আরো অভিনন্দন কিছুক্ষণ কথা বলতে চাই, একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, জেডএসআরএম ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আপনাদেরকে জানাচ্ছিলাম আমরা আজকে কথা বলতে চাচ্ছিলাম জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কৌতূহল উৎকণ্ঠা নিয়ে। কিছুক্ষণ আগের একটি খবর আমরা হাতে পেয়েছি, সেটি হচ্ছে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্র তৈরি করার জন্য বৈঠকে বসেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আছেন এবং জাতীয় নাগরিক কমিটি, এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তরফ থেকে বলা যে এই বৈঠকটি কোঅর্ডিনেট করা হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি, এবং এই বৈঠকে সব মহলের আলোচনার ভিত্তিতেই ঘোষণাপত্র তৈরি করা হবে এমন একটা আলাপ আলোচনা চলছে, জানানো হয়েছে। তবে কর্মসূচি, তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেটি এখনও স্থগিত কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে ধারণা করা হচ্ছে এরকম একটা সিদ্ধান্ত আসতে পারে। জনাব হাসান হাফিজ, আপনি কিভাবে দেখছেন যদি এই ধরনের সিদ্ধান্ত আসে? বা সেটা তো খুব ভালো, এটা আমি বলবো যে একটা ম্যাচুরিটির পরিচয় হবে, কারণ এত দ্রুত এত কম সময়ে সবার সঙ্গে কথা না বলে তো এটা হয় না। এটা কিন্তু একটা ন্যাশনাল ক্রাইসিস, ফলে সবাইকে কিন্তু এটাতে নিতে হবে। কিছুদিন আগে আমরা যে জাতীয় ঐক্যের ডাক দেখেছিলাম, ভারত যে আমাদের বিরুদ্ধে যেরকম রুখে দাঁড়িয়েছিল, চিকিৎসা বন্ধ, তারপরে সীমান্তে এরকম নানান কিছুর কারণে, তো এইটাও একটা বড় জিনিস। এটা কিন্তু দীর্ঘ আলোচনার বিষয়, এটা নিয়েও একটা সংস্কার কমিশন হতে পারে, সেটাও পাশাপাশি চলতে পারে, যে এই প্রোক্লেমেশনের এটাকে বৈধতা দেওয়া, তারপরে এইটা আমি বলেছি যে ব্যাহত হয়েছে সেটা সত্যি কথা। বিপ্লব যদি বলি কিংবা অভ্যুত্থান বলি, সেটার যে ফসল সেটা কিন্তু সেইভাবে আমরা দেখতে পাইনি, যে এটার ফসলটা ঘরে ঘরে পৌঁছানো। আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি, কিন্তু মূল চ্যালেঞ্জটা কিন্তু সামনে রয়ে গেছে, এটাকে সংহত করা, স্থায়ী করা, টেকসই করা। তো সেইটাতে যেতে হলে কিন্তু সবাইকে আস্থায় নিয়ে কাজটা করতে হবে। সরকার একলা পারবে না, সব পলিটিক্যাল পার্টি একলা পারবে না, ছাত্ররা একলা পারবে না। হাসান হাফিজ, আমি যদি একটা বিষয় জানতে চাই, গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ। আজকে কিন্তু বলা হচ্ছে যে আমরা সব মিলে সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্র ঘোষণা করা হবে। এই যে সরকারের মধ্যে সরকারের মধ্যে দোদুল্যমনতা আছে, তাদের মধ্যে তো অস্পষ্টতা আছে, এটা পরিষ্কার কথা। এখন তো আমরা খোলামেলা বলতে পারি, সরকারকে সমালোচনা করতে পারি, এরকম খেলাধুলা তো ভালো না। ক্ষমতায় টিকে থাকার জন্য এইসব অপকৌশল নেওয়াটা কোনোভাবেই ঠিক না। দেশ চালাবে রাজনীতিকরা, পরিষ্কার কথা, এটার মধ্যে কোনো দ্বিমত নাই। সুতরাং একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে যেটা আসবে, গ্রহণযোগ্যতার ভিত্তিতে যেটা হবে সেটা চলবে, সংস্কারও চলবে, নির্বাচনের প্রক্রিয়া চলবে। এখন এটা নিয়ে টালবাহানা করার কোনো সুযোগ নাই। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। একটু আগে আমি খবর দেখে এসেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের জাকসু নির্বাচনের রোডম্যাপ তারা তৈরি করেছে, তারা শিগগিরই সেটাতে যাবে। আমার সৌভাগ্য হয়েছিল কালের কণ্ঠের সম্পাদক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পাদকদের বৈঠকে যোগদান করা। 3 আগস্টে তো সরকারের পতন হলো, তো সেপ্টেম্বরের 3 তারিখে সেই বৈঠকটা হয়েছিল। তখন আমি বলেছিলাম তাদেরকে যে আমার ক্ষুদ্র একটা সাজেশন ছিল যে আপনি ছাত্র সংসদের নির্বাচনগুলি পরীক্ষামূলকভাবে দেন, তাহলে তো একটা টেস্টের মধ্যে নেতৃত্বটাও তৈরি হয়ে আসবে, তাই না? যেটা হতে দেয়নি আওয়ামী লীগ সরকার, তাদের ক্ষমতা কুক্ষিগত করার বিরুদ্ধে যাবে বলে তারা সেটা হতে দেয়নি। এটা ধাপে ধাপে হোক, পাইলট প্রজেক্ট হিসেবে। কিন্তু এখনো 5 মাস হয়ে গেছে, কোনো আমরা লক্ষণ পাচ্ছি না। ছাত্র সংসদ নির্বাচন হতে বাধাটা কোথায়, তাই না? সেখানে কিন্তু এত ভোটার তালিকার সমস্যা নাই, সেখানে প্রত্যেকের আইডি কার্ড আছে। তো এটা হতে পারে। আমিও ছাত্র যখন ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি 2বার ডাকসুতে ভোট দিয়েছি। আইডেন্টিটি কার্ড ছাড়া ভোট দেওয়া যায় না, কোনো কারচুপির কোনো সুযোগ নাই সেখানে। তো এটা হতে বাধাটা কোথায়? সাইফুল হক, আপনি যদি বলেন যে এই যে সরকারের মধ্যেই যে আমরা যে আমি একটু রেসপন্ড করতে চাই, আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। প্রথমত এটা তো একটা স্ববিরোধী একটা অবস্থান। গতকালকে যখন বলা হলো সরকারের পক্ষ থেকে, প্রেস ব্রিফিং এর মাধ্যমে, প্রেস ব্রিফিং এটা একটা প্রাইভেট একটা ইনিশিয়েটিভ। আজকে যখন বলা হচ্ছে যে তারা ছাত্রদের সাথে এটা মিলে তারা একটা সমন্বয় করছেন প্রেস উইং, কালকের বক্তব্য আজকের বক্তব্য কিন্তু স্ববিরোধী বক্তব্য। তার মানে তাদের তো সমন্বয় করাটা তো তাদের দায়িত্ব না। যদি এটা প্রাইভেট ইনিশিয়েটিভ হয়ে থাকে, ছাত্র তরুণদের, তারা ঠিক করবে। আমি বললাম এটা তো সরকারের সমন্বয় করবার কোনো কথা না। যেই কথাটা বা সন্দেহটা বাইরে চাউর ছিল, যেই তৎপরতার সাথে সরকারের কোনো না কোনো অংশ প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, আজকের সর্বশেষ খবরের মধ্য দিয়ে সেটাই কিন্তু পুনঃপ্রতিষ্ঠা হলো যে কোনো না কোনোভাবে তারা কিন্তু যুক্ত। সুতরাং তো একদিকে প্রাইভেট ইনিশিয়েটিভ, আবার একদিকে তারা সমন্বয়টা করছেন। আবার বলছেন যদি কোনো ঘোষণা দিতে হয় এটা সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হবে। তো যারা সরকারে আছেন, হ্যাঁ, তারা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে আমরা সমর্থন দিয়েছি,
কিন্তু এ ধরনের যদি কোনো ডিক্লারেশন আসতে হয় আমাদের ধরুন 5 মাস 5.5 মাস পরে, তাহলে তো অংশীজন কারা? রাজনৈতিক দল, ছাত্র তরুণ, সমাজের গুরুত্বপূর্ণ অংশ, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, যারা সমাজে আছেন সবার সাথে আলাপ আলোচনা করবেন, ছাত্রদের মাত্র প্রতিনিধি, সবার আপনি মতামত নিয়ে এটা কিন্তু হবে। প্রথমত এটা দরকার আছে কিনা এটা একটা প্রশ্ন। যদি সবাই যদি দরকার মনে করেন, কোন ভাষায় কিভাবে এটা যাবে, এটা তো একটা বোঝাপড়ার একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। সুতরাং এটা, আর যারা এটা দিতে যাচ্ছেন আমি খুব বিনয়ের সাথে বলি, যারা সরকারে আছেন 2-3 জনের বাইরে তাদের অধিকাংশের গত 16 বছর এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাথে তাদের দূরবর্তী কোনো সম্পর্ক তাদের ছিল না। তো তারা কি করে এই আন্দোলন স্পিরিট তারা ধারণ করবেন, কিভাবে অভ্যুত্থানের এর যে রক্ত বেদনা, এর যে আন্দোলন, এর যে ঝুঁকির যে জায়গাটা, তাই না, কত লক্ষ লক্ষ মানুষের রক্তের মানে চোখের পানি আর বলতে পারেন ধীরে ধীরে এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এটা যে এক হয়ে গেছে, তাই না? সুতরাং এটা তো একটা ন্যাশনাল কনসেনসাস দরকার। যারা রাজনৈতিক প্রতিনিধি, সমাজের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা আলাপ আলোচনা করবেন, বোঝাপড়া করবেন। সত্যি সত্যি যদি মনে হয় যে আমাদের এখন এরকম একটা ডিক্লারেশন দরকার আছে, আপনি একটা ন্যাশনাল ডায়ালগের মধ্য দিয়ে সরকার একটা উদ্যোগ গ্রহণ করতে সময়ও লাগবে, সবার সঙ্গে কথা বলবেন, আলোচনা করবেন, মত বিনিময় করবেন, একটা ঐক্যমতের জায়গাটা তৈরি করবেন। আমরা তো রাজি আছি, আমরা তো আমাদের ঐক্যটাকে বাড়িয়ে তুলতে চাই, আমরা অনৈক্য চাই না, আমরা তো বিভাজন চাই না। আমরা নানা প্রশ্নে বিতর্ক করব, ইডিওলজির প্রশ্নে, ডেভেলপমেন্ট এজেন্ডা নিয়ে, সংস্কার নিয়ে, কিন্তু বৃহত্তর জনসমাজে জাতীয় স্বার্থের প্রশ্ন, অভ্যুত্থানের সাফল্যের প্রশ্ন, তাকে অর্জন ধরে রাখার জন্য, একটা গণতান্ত্রিক অভিযাত্রার জন্য নিশ্চয়ই আমরা চেষ্টা করব বিভাজনটা কমিয়ে এনে কত বেশি ঐক্যমত জায়গা তৈরি করতে চাই। আমি আশা করি ছাত্র তরুণরা যদি এভাবে চিন্তা করেন, নিশ্চয়ই এটাকে আমি সাধুবাদ জানাবো। আর আমি চাইবো না যে আমাদের ছাত্র তরুণরা মাত্র 5 মাসের মধ্যেই তারা রাজনৈতিক দলের সাথে তারা একটা বিরোধিতায় জড়িয়ে পড়ুক। তাদের যে বিশাল সম্ভাবনা অনাগত দিনে, আমি নিশ্চয়ই চাইবো তাদের অসম্ভব একটা, তাদের অনেক সম্ভাবনার এখনো পর্যন্ত এটাকে এক্সপ্লোর করা বাকি আছে। অনেক ধন্যবাদ, এই সুযোগটা তাদেরকে আমরা কিন্তু দিতে চাই। সাইফুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানি যে হাসান হাফিজ, আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে একমত আপনি এই বিষয়টার সঙ্গে। আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। দর্শক, জেড এস আর এম ইনসাইড পলিটিক্সে বিদায় নিচ্ছি আজকে। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।